এই রাজ্যে তৃণমূলের ভবিষ্যৎ আসলে কি? এই প্রশ্ন শুধুমাত্র একটা রাজনৈতিক মহল থেকে উঠে আসছে তা নয়, সর্বত্র কার্যত এই প্রশ্ন বারবার উঠে আসছে। তার কারণ হচ্ছে একের পর এক উইকেট পড়ছে তৃণমূলের। এই পরিস্থিতিতে নতুন ভাবনা নিয়ে বামেরা কিভাবে এগোতে চাইছে, একই সঙ্গে কিভাবে কাউন্টার পলিটিক্সও করবে, এই ওভারঅল বিষয় নিয়ে আজকে এসএফআই এর প্রেসিডেন্ট দেবাঞ্জন দের সঙ্গে কথা বলবো। দেবাঞ্জন, তোমাকে বেঙ্গল পলিটিক্সে স্বাগত। প্রথমে তোমার একটা জিনিস জিজ্ঞেস করবো, যেটা হচ্ছে যে এই একের পর এক উইকেট পড়ে যাচ্ছে কি করে? মানে তোমার হচ্ছে ফলোয়ারের থেকেও খারাপ অবস্থা। আসলে কি বলতো, খেলায় পিচ খুব খারাপ হলে হুম হুম খুব ন্যাচারালি উইকেট পড়বে। হুম তৃণমূল গত 15 বছর ধরে পশ্চিমবাংলার রাজনীতির পিচটাকে হুম ধ্বংস করেছে। আচ্ছা। পশ্চিমবাংলার রাজনীতিতে দল বদলের সংস্কৃতি হুম তৃণমূলের দ্বারা আমদানি করে হুম এবং পশ্চিমবাংলার বুকে রাজনীতি রাজনীতি ব্যাপারটা যে একটা ভদ্রলোকের কারবার, হুম মানে রাজনীতিটা যে সজ্জন মানুষজনের কারবার, রাজনীতি ভালো জিনিস, হুম এই বিশ্বাসটা থেকে বাংলার মানুষকে দূরে সরিয়েছে তৃণমূল। হুম এটা আজকে বলে না, আমরা বারবার বলেছি যে কলেজ ক্যাম্পাসগুলো, হুম একটা সময় যে কলেজ ক্যাম্পাস থেকে ভগৎ সিংরা তৈরি হয়েছে ভারতবর্ষের বুকে, একটা সময় যে কলেজ ক্যাম্পাস থেকে এই পশ্চিমবাংলার মাটিতে স্কুলের ক্লাসরুম থেকে উঠে এসছে ক্ষুদিরাম, স্কুলের ক্লাসরুম থেকে উঠে এসছে প্রফুল্ল চাকমা, স্কুলের ক্লাসরুম থেকে উঠে এসছে মাস্টারদার ওই অগণিত ছাত্র বাহিনী, কলেজের ক্লাসরুম হস্টেল থেকে উঠে এসছে প্রীতিলতা ওয়াদ্দেদার, কল্পনা দত্তরা। যে পশ্চিমবাংলায় এক সময় ক্যাম্পাস মানে কলেজ রাজনীতির ফসল হয়েছে শ্যামল চক্রবর্তী, সুভাষ চক্রবর্তী, গৌতম দেবরা, সেই পশ্চিমবাংলায় কলেজ, স্কুল, শিক্ষা এই সমস্তটাকে তুলে দেওয়া হয়েছিল আরাবুলদের হাতে, তুলে দেওয়া হয়েছিল ওই মদন মিত্রদের হাতে, তুলে দেওয়া হয়েছিল কল্যাণ ব্যানার্জিদের হাতে। তারা যে কদর্যতা, এই গোটা লেখাপড়ার জগৎ আর রাজনীতির জগতের মধ্যে যে কদর্যতার প্র্যাকটিস তারা ছড়িয়েছে, তার ফলে মানুষের রাজনীতি সম্পর্কে একটা বিরূপ ধারণা, একটা খারাপ ধারণা তৈরি হয়ে গেছে। এখন তারই মানে ফলাফল ভুগতে হচ্ছে তৃণমূলকে, যে একের পর এক উইকেট পড়ছে। তুমি বলছো উইকেট পড়ছে, এবং মানে একের পর এক বিধায়ক থেকে শুরু করে কাউন্সিলর থেকে শুরু করে তারা সব গিয়ে ইস্তফা দিচ্ছে, পদত্যাগ পত্র দিচ্ছে। মানুষ আসলে সাংসদ পর্যন্ত মানুষ আসলে আজকেই হয়েছে, সৌগত রায়কে ডিম টিম ছুঁয়েছে। এবার সৌগত রায় নিজে কোন কালচার পশ্চিমবাংলার সামনে রেখেছিল? এমপি হয়ে শিক্ষিত মানুষ, লেখাপড়ার দিক থেকে শিক্ষিত, এমপি হয়ে সে নেচে বেড়াতো, এই জিনিস আমরা দেখেছি সৌগত রায়। আজকে তার ফলাফল ভুগতে হচ্ছে। এই যে চোর চোর বলে লোকজন তারা করছে, 15 বছর ধরে চুরিটাই হচ্ছে সরকারি প্রতিষ্ঠানের কাজ, চুরি করাটাই সরকারের মূল কাজ, এইভাবে দেখানো হয়েছে, তো এটা করা হয়েছে, তো এইভাবে নির্মাণ করেছে তো সরকারটাকে 15 বছর ধরে। তার ফলাফল আজকে ভুগতে হচ্ছে। এবং একটা শব্দে বলতে গেলে তৃণমূলের ভবিষ্যৎ কি? ওয়ান ওয়ার্ড আনসার, অন্ধকার, এছাড়া কিছু না। মানে কোথাও কি মনে হচ্ছে, মানে অনেকেই এই বিষয়টা নিয়ে কথা বলছেন, তাই আমি তোমায় জিজ্ঞেস করছি, সেটা হচ্ছে যে অনেকেই মনে করছেন যে তৃণমূল দলটা বোধহয় এবার উঠেই যাবে, মানে কার্যত এরকম কি মনে হচ্ছে? মানে উঠে যাওয়ারই তো উপক্রম, সে তো বোঝা যাচ্ছে, অলরেডি উঠে গেছে তো। কতটুকু তৃণমূল পড়ে আছে আর? এবং এটা তো খুব স্পষ্ট যে বাংলার মানুষজন যারা তবু তৃণমূলের আশেপাশে থাকতো বেনিফিট পাওয়ার জন্য ইত্যাদি, তারাও এখন পারলে মানে প্রতিদিন 4টে করে সাবান কিনে গা ঘষে ঘষে তৃণমূলের গন্ধ মোছার চেষ্টা করছে। এতটা ঘৃণা, এই ঘৃণাটা তৃণমূল অর্জন করেছে। আমি বলবো এই ঘৃণাটাও তৃণমূল অর্জন করেছে 15 বছর ধরে। 15 বছরের অপশাসন, চুরি চামারি, রাজনৈতিক সংস্কৃতিকে ধ্বংস করে দেওয়া, রাজনীতির ভাষাকে ধ্বংস করা, বাংলার সোশ্যাল ফেব্রিককে ধ্বংস করা, এই সমস্তটা করে 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 আজকে এই ঘৃণাটা তৃণমূল অর্জন করেছে। অরূপ চক্রবর্তী বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে রোগ বুঝতে পারেননি, দলের ভেতরে যে রোগ রয়েছে সেটা বুঝতে পারেননি। ওদিকে কাকলি ঘোষ তার অভিযোগ করেছেন যে রোগ বুঝতে পারেনি, রোগী কারা? রোগী কি অরূপ চক্রবর্তী?
রোগী কি কাকলি ঘোষ দস্তি দেয়? হুম, রোগী কল্যাণ ব্যানার্জি। হুম, যারা নিজেরাই রোগী তারাই বলছে উনি রোগ বুঝতে পারেননি। হুম, এরা প্রত্যেকটাই তো আসলে কি হয়, একটা লুম্পেন অরাজক বাহিনীর দ্বারা তৈরি হওয়া একটা দল। হুম, সেই দল যতদিন সেই দল যতদিন সরকারি ক্ষমতায় থাকে ততদিনই তো তারা সেই সরকারি দম্ভ, সেই সরকারি ঔদ্ধত্য প্রদর্শন করতে পারে। হুম, তারা এটাতেই অভ্যস্ত। হুম, তুমি যাদের নাম বলছো তাদের বাইরেও অসংখ্য আছে। এরা প্রত্যেকেই সরকারি ঔদ্ধত্য প্রকাশ করবার ক্ষেত্রে অভ্যস্ত। আচ্ছা, যে মুহূর্ত থেকে তারা আর সরকারি ঔদ্ধত্য প্রকাশ করতে পারছে না, হুম, সেই মুহূর্ত থেকে তারা পিছিয়ে আসছে। এবার যারা সাংসদ, হুম, যারা এখনো রানিং সাংসদ তৃণমূলের, হুম, তারা তবু এখনো ওই সংসদীয় ঔদ্ধত্যটা প্রকাশ করতে পারে। হুম, কাউন্সিলরদের অত ঔদ্ধত্য পৌদ্ধত্য মানায় না পশ্চিমবঙ্গে। কাউন্সিলররা ছিল লোকাল বডি, মানে লোকাল, মোস্ট লোকালাইজড অ্যাডমিনিস্ট্রেশন হুম, কাউন্সিলর। হুম, তারা আর ঔদ্ধত্য প্রদর্শন করতে পারছে না। হুম, যারা বিধায়ক ছিল তারা আর ঔদ্ধত্য প্রদর্শন করতে পারছে না। সব মুখপাত্ররা মানে সে মানে মুখে নং মারিতং জগৎ তাদের ছিল হুম, যখন টিভি চ্যানেলে বসতো তারা। এখন তো প্রায় হাত ফাত জোর করে টিভি চ্যানেলে বসে বসে বলছে যে মানে বিজেপির সুনাম গাইছে, হুম, এরকম পরিস্থিতি। যেহেতু এখন আর সরকারি ঔদ্ধত্য প্রকাশ করতে পারছে না, সেই কারণে আস্তে আস্তে হচ্ছে যে এটা একটা কাইন্ড অফ স্পিসিস। আচ্ছা, এটা একটা কাইন্ড অফ স্পিসিস। আচ্ছা, এরা মানে এখন কি ধরনের এখন প্রজাতি? এখন হচ্ছে বিজেপি সরকারে আছে, এরা বিজেপি সরকারি ঔদ্ধত্যের অংশ হিসেবে এরা ফাংশন করছে, স্পষ্ট বোঝাই যাচ্ছে। আচ্ছা, আচ্ছা, তোমরা তৃণমূল মোটামুটি 5-7 বছর, মানে শেষ 5-7 বছর যখন তৃণমূল সরকারে, তখন থেকে তোমরা কলেজে কলেজে নির্বাচনের দাবি তুলে এসছো, এবং তোমরা মাঠে ময়দানে নেমেছো, খুব প্রবলভাবে আন্দোলন করেছো। হুম। এই পরিস্থিতি যখন যখন এই পরিস্থিতি সরকার যখন বদলালো, এখনো পর্যন্ত নির্বাচনের কি সিচুয়েশন? তোমাদের কি মনে হচ্ছে নির্বাচন কত তাড়াতাড়ি হতে পারে, বা তোমাদের নতুন আন্দোলন কি হতে পারে? নেই তো, নির্বাচন তো করাচ্ছে না এখনো অবধি। এই নতুন সরকারের মুখ্যমন্ত্রী, সে একটি আমি কয়েকদিন আগে দেখছিলাম, এমনিতে উনি খুব একটা অ্যাডমিনিস্ট্রেটিভ কাজের চাইতে, আমি আজকেও দেখলাম আজকে গোটা দিনটা উনি গরুর গা ধুয়ে দিয়েছেন। হুম, এই সমস্ত কাজে উনি বেশি ইন্টারেস্টেড, যা বোঝা যাচ্ছে। হুম, তো সেটা উনি এর আগেও ওনার ঘোষণা ইত্যাদি এসব শুনেই বোঝা যাচ্ছিল। এই মনোভাব থেকে এই সরকারটা ফাংশন করা শুরু করছে। হুম, শুরুতেই নতুন সরকারের প্রথম সিদ্ধান্ত কি, গরিব হকারদের উচ্ছেদ করো। হুম, যে হকাররা একটা দিন আনে দিন খায়, হুম, আজকের যা রোজগার সেই রোজগার দিয়ে বাড়ির ছেলে মেয়েটার পড়াশুনো চলে, বাড়িতে রান্না চাপে, হুম, তার উপার্জনের উপায়টুকু কেড়ে নাও। হুম, এখন তুমি কথা বলতে বলতেই তুমি প্রশ্ন আমায় করতেই পারো, তাহলে অপারেশন সানশাইন হয়েছিল এক হুম, সময়। হুম, অপারেশন সানশাইনটা উচ্ছেদ শব্দটার থেকেও বড় শব্দ ছিল অপারেশন সানশাইনে, সেটা হচ্ছে পুনর্বাসন, হুম, রিহ্যাবিলিটেশন। হুম, 100% রিহ্যাবিলিটেশন হয়েছিল। তার ভিত্তিতে হকারদেরকে সরানো হয়েছিল এবং তারা নতুন জায়গা পেয়েছে। তুমি কলকাতার নানা জায়গায় গেলে, তুমি নানা জায়গায় খোঁজ করো, এখানে এই যে উত্তরা মার্কেট, হুম, হাতিবাগান, হুম, ওই সময়তে হকাররা মার্কেটের ভেতরে তারা জায়গা পেয়ে গেছে, এরকম অসংখ্য। হুম, কিন্তু এইখানে যেটা দেখা যাচ্ছে, কোনো পুনর্বাসনের গল্পই নেই। হুম, হঠাৎ করে বুলডোজার এনে হকারদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। মানে বিজেপির স্টার্টিং হচ্ছে এই দিয়ে, এবং এই একই ধরনের স্টার্টিং বিজেপির দেখা গেছিল কিন্তু ত্রিপুরাতে। হুম, এটার মূল লক্ষ্য হচ্ছে যে বড় ব্যবসায়ীরা শুধু থাকবে, ছোট ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ী, মাঝারি ব্যবসায়ী, এদের কোনো বাজার থাকবে না। আচ্ছা, বিগ ক্যাপিটালের মনোপলি চলবে। হুম, তুমি যদি ট্রেনে যাতায়াত করো, ট্রেনে বেশিরভাগ যারা যাতায়াত করে তারা সমাজের গরিব, প্রান্তিক, মধ্যবিত্ত অংশের মানুষজন। হুম, উচ্চবিত্ত মানুষজনরা কিন্তু লোকাল ট্রেনে যাতায়াত করে না। হুম, এখন এই গরিব প্রান্তিক অংশের মানুষ, তারা খিদে পেলে কি কেএফসিতে গিয়ে চিকেন উইংস খাবে? খাবে না তো। স্বাভাবিক। তাদেরকে হকারের কাছ থেকে 10 টাকার ঝালমুড়ি খেতে হবে, একটা ডিম সেদ্ধ খেতে হবে, একটু ঘুগনি খেতে হবে। কিন্তু তাদেরকে বাধ্য করা হবে এরপরে যে তোমার খিদে পেলে হয় পেট চেপে বসে থাকো, নয়তো কেএফসিতে গিয়ে চিকেন উইংস খাও, বা ওই মোমো পান্ডা, অমুক তুসুক এসব জায়গায় গিয়ে কিছু একটা বেশি টাকা দিয়ে কিছু একটা খাও, যাতে সেই বিগ কর্পোরেটের মনোপলিটা এস্টাবলিশ হয়। বড় ব্যবসায়ীদের বাজার বাড়বে, ছোট ব্যবসায়ী, গরিব ব্যবসায়ী, প্রান্তিক অংশের ব্যবসায়ী, তাদেরকে বাজার থেকে বের করে দেওয়া। হুম, এই তো শুরু। ক্যাম্পাসগুলোতে কি করছে,
গতকাল যারা তৃণমূল ছিল হঠাৎ করে আজ তারা হয়ে গেছে এবিভিপি। এবিভিপি সেজে গলায় একটা গেরুয়া উত্তরীয় ঝুলিয়ে ক্যাম্পাসের ভেতর ঢুকে একাধিক ইউনিয়ন রুম র্যানস্যাক করেছে। আচ্ছা, আমাদের কাছে তার ছবি ভিডিও সমস্তই আছে আমাদের কাছে। একাধিক ইউনিয়ন রুম র্যানস্যাক করা হচ্ছে। ক্যাম্পাসের ভেতরে আশুতোষ কলেজের মতন কলেজ, সেই আশুতোষ কলেজের কমন রুমের ভেতরে ঢুকে যে উন্মত্ত তাণ্ডব, সেখানে আবির মাখানো হচ্ছে। সেই আবির মাখানোতে রবি ঠাকুরও বাদ যাচ্ছেন না, মানে রক্ষা পাচ্ছেন না আর কি। আচ্ছা, মাদার টেরেসা, রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, স্বামী বিবেকানন্দ, তাদের প্রত্যেকের ছবিতে উন্মত্তভাবে আবির ছোড়া হচ্ছে। এইটা কি বাংলার সংস্কৃতি, বাংলার ক্যাম্পাসের সংস্কৃতি? তা নয় তো। ক্যাম্পাস দখল নেওয়ার তুমি কে হে? তাহলে তোমার পার্থক্য কি থাকছে? তৃণমূল একইভাবে ক্যাম্পাস দখল করেছে। বিজেপি সরকারে আসবার পরে এবিভিপি হঠাৎ করে ক্যাম্পাসের ভেতরে গিয়ে একই রকম তাণ্ডব শুরু করে দিয়েছে। আবার বিজেপির নেতা সে বলছে এবিভিপিটা আমাদের সংগঠন না। ঠিকই তো, বিজেপি সংগঠন নয়। বিজেপি আরএসএস এর সংগঠন, আবার এবিভিপিও আরএসএস এর সংগঠন। ভুল মাথা আরএসএস। বাংলার সোশ্যাল ফেব্রিকটাই যে আমি তোমায় বলছিলাম তৃণমূল ধ্বংস করেছে আরএসএস এর নির্দেশে। আজকে গোটা তৃণমূলটা উবে যাবে না হয়তো, তার কারণ হচ্ছে আরএসএস চাইবে না গোটা তৃণমূলটা উবে যাক। ওই টিএমসি অ্যাজ আ ব্র্যান্ড এটা রেখে দিতে চাইবে আরএসএস। ওটা আরএসএস এর ব্লুপ্রিন্ট। আচ্ছা, এটা স্পষ্ট হচ্ছে যে ক্যাম্পাসের ভেতরে বিজেপির সরকারও ছাত্র সংসদ নির্বাচনের মতন একটা গণতান্ত্রিক মূল্যবোধ তৈরি হওয়ার প্ল্যাটফর্মকে প্রমোট করতে চাইছে না। আমরা আগের সরকারকেও চ্যালেঞ্জ করেছিলাম, এই সরকারকেও চ্যালেঞ্জ করছি। ইমিডিয়েট ছাত্র সংসদ নির্বাচন করা দরকার। 9 বছর ছাত্র সংসদ নির্বাচন বন্ধ মানে একটা বড় প্রজন্ম, তাদের ভেতরে গণতান্ত্রিক মূল্যবোধ তৈরি হচ্ছে না, তাদের ভেতরে প্রশ্ন করার চাহিদা তৈরি হয় না। ক্যাম্পাসের ভেতরে একটা মতামত আড্ডায় যে তুমি আমি এখানে বসে একটা কথা বলছি, ক্যাম্পাসের ভেতরে এরকম একটি ছেলে একটি মেয়ে তারা একে অপরের সাথে কথা বলবে চারটে রাজনৈতিক বিষয় নিয়ে, এই কথা বলার স্পেস তৈরি হয় না। অতএব যদি কথা বলার স্পেসটা তৈরি করতে হয় ক্যাম্পাসের ভেতরে, তাহলে ছাত্র সংসদ নির্বাচনটা অত্যন্ত প্রয়োজনীয়। যে ছেলে মেয়েরা পাড়ার এমএলএ, এলাকার এমএলএ কে হবে সেটা নির্বাচন করতে পারলো, তারাই কিন্তু গত 9 বছর ধরে তার কলেজের জিএস কে হবে এটা নির্বাচন করতে পারছে না। তার ক্লাসের ক্লাস রিপ্রেজেন্টেটিভটা কে হবে এটা নির্বাচন করতে পারছে না। এইটা গণতন্ত্রের বোধ সম্পর্কে একটা খণ্ডিত বোধ তৈরি করে ছাত্রছাত্রীদের মনের মধ্যে। তার প্রকাশ অন্য জায়গায় অন্যভাবে হবে। অর্থাৎ এইটা যদি রেস্ট্রিক্ট করতে হয়, যদি গণতান্ত্রিক মূল্যবোধ, সাংবিধানিক মূল্যবোধ, সংবিধান সবার উপরে, কিন্তু বিজেপির মনোভাবটা হচ্ছে সংবিধানটাকে টেনে সবার নিচে নামিয়ে আনা। সংবিধানকে পারলে সংবিধানটাকে সরিয়ে মনুসংহিতাকে চাপিয়ে দাও, এটা বিজেপির মনোভাব। এবং এটা বিজেপির ঘোষিত মনোভাব, আমি কোনো বানিয়ে বলছি না। বিজেপির ঘোষিত মনোভাব এটা। আরএসএস এর ঘোষিত মনোভাব তারা হিন্দু রাষ্ট্র তৈরি করতে চায়। বিজেপির ঘোষিত মনোভাব তারা হিন্দুত্বের রাজনীতির প্রবর্তক বা তারা প্রোপাগেট করে। আজকের যে মুখ্যমন্ত্রী রাজ্যের, তার ঘোষিত মনোভাব হচ্ছে যে সে হিন্দুদের ভোটে জিতেছে, তাই সে হিন্দুদের জন্য করবে। এইরকম একটা পরিবেশের মধ্যে সব অংশের ছেলেমেয়ের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ তৈরি করবার জন্য ছাত্র সংসদ নির্বাচনটা জরুরি। মানে তোমরা কি কোনো সময়সীমা বেঁধে দিতে চাইবে যে এই সময়ের অ্যাজ মধ্যে সুন অ্যাজ পসিবল? আচ্ছা, ইমিডিয়েট সবার আগে যেটা করণীয় সেটা হচ্ছে বিজেপি যা হয় আর কি, বিজেপিতে এইসব বিষয়ে জানা বোঝা কম বিজেপি, যে কারণে দেখবে এই যে কাউ স্লটার নিয়ে যেটা এখন লাফালাফি করছে, এই অনেক পুরনো আইন, কিন্তু নতুন আইন নয়, 1950 সালে। হ্যাঁ, বিজেপি হঠাৎ করে লাফালাফি শুরু করে দিল। নতুন কি ব্যাপার আছে? বেশ কিছু আইনি প্রক্রিয়া থাকে, ছাত্র সংসদ নির্বাচনের বেশ কিছু আইনি, কিন্তু ওই নিয়ম তো, মানে ওই আইন তো আবার বাংলায় বলবৎ হয়নি। মানে বাংলায়, তাই তো বলছি। এবার এই যে বাংলায় বলবৎ কোথাও কোনো বিজেপি নেতাকে বলতে শুনছো যে এটা 1950 সালের একটি আইন, এই আইনে অমুক অমুক কথা আছে? কেউ বলছে না। সব হচ্ছে এমন একটা হাবভাব, মানে গোটা মনোভাবটা এমন করে দেখানো হচ্ছে যে মুসলমানদের গরু কাটতে দিলাম না, দেখো কেমন জব্দ করলাম। সরকারের যদি অ্যাপ্রোচ এটা হয় যে মুসলমানদের গরু কাটতে দিলাম না, কেমন জব্দ করলাম, এইটা কোনোদিন সরকারের অ্যাপ্রোচ হতে পারে না। কোনো একটা অংশের প্রতি এই ধরনের বিরূপ মনোভাব পোষণ করা, এই ধরনের হেট্রেট, পশ্চিমবাংলায় পলিটিক্স অফ হেট্রেট, এটাকে
চাপিয়ে দিয়েছে তৃণমূল দিনের পর দিন। বিজেপি এর থেকে সুবিধা নিয়েছে, সুবিধা নিয়ে বিজেপি তার গোটা বাহিনীকে নামিয়েছে। বিজেপির পলিটিক্স অফ হেট্রেডটা আরো মানে মানে লেভেল 2 আর কি। তৃণমূলের থেকেও লেভেল 2 আর কি, তার প্রতিফলন ঘটছে। সবার আগে তো এই এই যে আইনি প্রক্রিয়াগুলো আছে, ছাত্র সংসদ নির্বাচনের একটা আইনি প্রক্রিয়া আছে, সেটা ফর্মুলেট করেছিল বামফ্রন্ট, এবং সেই আইনি প্রক্রিয়ার বেশ কিছু জটিলতা এই সময় তৈরি হয়েছে, কারণ লেখাপড়ার ওই ইয়ার সিস্টেম এগুলো চেঞ্জ হয়েছে। আগে 1+1+1 সিস্টেম ছিল, এখন সেটা সেমিস্টার সিস্টেম হয়েছে। এখন আবার 4টে বছরের গল্প আছে কলেজে। অতএব এই নতুন গাইডলাইন তৈরি করাটা খুব জরুরি। পুরোনো গাইডলাইনে আর এখন ইলেকশন হবে না, মানে 17-এ শেষ যে ইলেকশন হয়েছে যে গাইডলাইনে হয়েছে, এখন 26 সালে ইলেকশন করলে সেই গাইডলাইন ইলেকশন হবে না। আচ্ছা, তাহলে ইমিডিয়েট সবার আগে দরকার একটা গাইডলাইন প্রস্তুত করা। এই গাইডলাইনের জন্য সবার আগে উচিত সমস্ত ছাত্র সংগঠন তাদেরকে একত্রিত করে বসানো। সরকারের উচিত সমস্ত ছাত্র সংগঠনের প্রতিনিধিদের সাথে বসানো। ওকে, বিজেপির হাবভাব যা গোটা দেশ জুড়ে, এই হাবভাব কোথাও বিজেপি দেখাচ্ছে না যে এই গণতন্ত্রের স্পেস বিজেপি চায় ক্যাম্পাসের ভেতর তৈরি হোক, এই হাবভাব বিজেপি কোথাও দেখাচ্ছে না। দিল্লিতে দেখো, মহারাষ্ট্রে দেখো, উত্তরপ্রদেশে দেখো, সব জায়গায় ছাত্র সংসদ নির্বাচন হয় বন্ধ করে রেখেছে, অথবা এমন ভাবে ছাত্র সংসদ নির্বাচন করানো হচ্ছে যাতে ক্যাম্পাসটাকে আরো বেশি করে লুম্পেনাইজ, ক্রিমিনালাইজ করে দেওয়া হয়। তাহলে সরকারের তো সবার আগে উচিত ছিল সবাইকে নিয়ে বসা। সরকারের তো তারও আগে উচিত ছিল একজন শিক্ষামন্ত্রী নিযুক্ত করা। 21 দিন, 22 দিন, 25 দিন হতে চললো, এখনো অব্দি একজন শিক্ষামন্ত্রী খুঁজে পাওয়া গেল না পশ্চিমবাংলাতে। আমরা তো বলেছি এরপর 1 মাস দেখবো ম্যাক্সিমাম, তারপরে দরকার হলে পোস্টার মারতে হবে পাড়ায় পাড়ায় যে শিক্ষামন্ত্রী কোথায়, আমাদের একটা শিক্ষামন্ত্রী দিন। কার কাছে গিয়ে বলবো অসুবিধাগুলো? সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালে সমস্যা হচ্ছে, কার কাছে গিয়ে বলবো? ভর্তি প্রক্রিয়ায় একাধিক সব জটিলতা হচ্ছে, কার কাছে গিয়ে বলবো? এই যে নেট পরীক্ষা, তুমি খোঁজ খবর নিয়ে দেখো, অলরেডি এটা ভীষণ ভাবে চলছে। মানে নিট পরীক্ষায় তো এক দুর্নীতি হবে, আবার নেট পরীক্ষাতে গোটা দেশের লক্ষ লক্ষ ছাত্রছাত্রী তারা ফর্ম ফিল আপই করতে পারেনি, এত টেকনিক্যাল এরার হয়েছে। 23 তারিখ অব্দি আবার বোধহয় ডেট এক্সটেন্ড করেছিল, তাতেও লক্ষ লক্ষ ছেলে মেয়ে পরীক্ষার ফর্ম ফিল আপ করতে পারেনি। বাংলায় এটা ব্যাপক রকম ভাবে হয়েছে। আচ্ছা, কার কাছে বলবো? এটা শিক্ষামন্ত্রী নেই তো, শিক্ষা সচিব আছে, তার সাথে আমরা তাকে যা জানাচ্ছি এবং প্রশাসনিক হস্তক্ষেপের দাবি করছি। যারা শিক্ষামন্ত্রী থাকা দরকার তো পশ্চিমবাংলার মাটিতে। ওই মুখ্যমন্ত্রী এবং আরো 4-5 জন গিয়ে ব্রিগেডে দাঁড়িয়ে শপথ নিয়ে নিল জয় শ্রীরাম বলতে বলতে, চিৎকার করতে করতে, কিন্তু তারপরে না কোনো শিক্ষামন্ত্রী খুঁজে পাওয়া যাচ্ছে, না একাধিক মিনিস্ট্রি ফাঁকা পড়ে আছে। তো চাইছোটা কি ভাই? আমি তো এটাই মানে প্রথমে তো সবার প্রথমে তো এই যে কোনো ডায়লগ কেহেনা কে চাতে হো, শুভেন্দু অধিকারীকে তো সবার আগে মানুষকে এইটা প্রশ্ন করবে যে কেহেনা কে চাতে হো, তুমি অমুক করবে, তুচুক করবে, এত কিছু বলছো, করবে কাদের মাধ্যমে? তুমি তো ভাই সুপার হিরো নও যে তুমি সব করবে নাকি? তাহলে তুমি এটা বলো যে হ্যাঁ আমি সুপার হিরো, আমি শিক্ষা মন্ত্রক সামলাবো, আমি এই মন্ত্রক সামলাবো, আমি এই মন্ত্রক সামলাবো, এটাও তো বলছে না। যেমন মমতা ব্যানার্জির হাতে 7খানা মন্ত্রক ছিল, সুপার হিরো ছিল। এখন সেই সুপার হিরোদের যা অবস্থা, শুভেন্দু অধিকারী যদি নিজে সুপার হিরো মনে করে সেটাই ঘোষণা করুক যে আমার হাতে এই মন্ত্রক রাখবো, কিছুই বলছে না। কিন্তু ইমিডিয়েট তুমি যে প্রসঙ্গে ছিলাম, ছাত্র সংসদ নির্বাচন যদি সংগঠিত করতে হয়, আগেই গাইডলাইন তৈরি করতে হবে। গাইডলাইন তৈরি করবার জন্য অল অর্গানাইজেশন, স্টুডেন্ট অর্গানাইজেশন তাদের সাথে মিট করা দরকার। একটা জিনিস দেবাঞ্জন বলো, সেটা হচ্ছে যে গত 9 বছর নির্বাচন না হওয়ার পেছনে একটা কারণ থাকতে পারে যে ছাত্রদের তো আর ভাতা দিয়ে গাইড করা যায় না। মানে ছাত্ররা বরাবরই একটা লিবারেল মেন্টালিটি নিয়ে এগোয়, ফলে তারা কোথায় কোন দিকে ভোট দেবে সেটা তারাই ঠিক করে। এটা একটা লজিক থাকলেও কোথাও থাকতে পারে, হয়তো তোমার কথার মধ্যে হয়তো খানিকটা তার আভাস রয়েছে। কিন্তু যাদবপুরের যে প্রতিনিধি নির্বাচন, বাছাইয়ের যে নির্বাচন ছিল, তাতে দেখা গেছে বামেরা একটা বিপুল জয় পেয়েছে। ফলে কোথাও তো অন্যান্য ক্ষেত্রে একটা তো আশঙ্কার জায়গা তৈরি হতে পারে যে তাহলে তার মানে তো বামেদের ছাত্র সংগঠন তো সবই তো প্রায় কার্যত জিতে নেবে। সেই ভীতিটার কারণেও কি এখানটা তো অবশ্যই ছিল, সেটা আমরা বারবারই বলেছি। ওরা বুঝতেই পারছিল যে যদি ইলেকশন হয় তাহলে টিএমসিপি কে ক্যাম্পাসে খুঁজে পাওয়া যাবে না, কারণ টিএমসিপি যা ক্যাম্পাসের ভেতরে যে এক্ষেত্রেও থাকতে পারে এই ভীতিটা, এক্ষেত্রেও থাকতে পারে এই ভীতিটা যে এবিভিপি জিততে পারবে না। এবিভিপি
আমি সবার আগে বলছি এবিভিপির যে মোড অফ ফাংশন ওইটা বাংলার ক্যাম্পাসের সঙ্গে যায় না। বাংলার কলেজ ক্যাম্পাস, বাংলার ইতিহাস, বাংলার নবজাগরণের ইতিহাস, বাংলার কৃষ্টি সংস্কৃতির ইতিহাস, সেই সমস্ত দিয়ে না একটা বাংলার ক্যাম্পাসে একটা বর্ম তৈরি করা আছে। এই বর্ম ভেদ করে, এবং এই বর্ম ভেদ করে এবিভিপি যেহেতু মানে সরাসরি ঢুকতে পারছে না, ওই জন্য যেটা করছে লাঠি সোটা ইত্যাদি নিয়ে ইউনিয়ন রুম র্যানস্যাক করছে। আচ্ছা, ছাত্রছাত্রীদের মধ্যে একটা ভয়ের পরিবেশ তৈরি করছে। কোথায় কোন ক্যাম্পাসে কোনো ছাত্রী সে বোরখা পরে গেলে তাকে ভয় দেখানো হচ্ছে, বোরখা পরে আসা যাবে না। কোথায় ঠিক হয়েছে? পশ্চিমবঙ্গে বেগম রোকেয়ার বাংলা, প্রীতিলতার বাংলা, কল্পনার বাংলা, বীণা দাসের বাংলা, বেগম রোকেয়ার বাংলা। সেই বাংলায় কে কি পড়ে ক্যাম্পাসে যাবে, কলেজে যাবে, সেটা এবিপি ঠিক করে দেবে? মানে কে বোরখা পরে ক্যাম্পাসে যাবে, কে জিন্স পরে ক্যাম্পাসে যাবে, কে শাড়ি পরে ক্যাম্পাসে যাবে, সেটা এবিপি বলে দেবে? এগুলো উত্তরপ্রদেশে এবিপি করে এসছে দিনের পর দিন, বিহারে করে আসে, মহারাষ্ট্রে করছে, মধ্যপ্রদেশে করছে, নানান জায়গায় রাজস্থানে করে এগুলো। কিন্তু বাংলায় এটা করবার ক্ষেত্রে ওদের সবার আগে ধাক্কা খেতে হবে বাংলার কৃষ্টি সংস্কৃতির যে ইতিহাস, সেই ইতিহাস। আচ্ছা, আজকে সেই জায়গাটার কারণে ওরা এই ধাক্কাটা খাচ্ছে বলে আরো বেশি উগ্র হয়ে উঠছে। আচ্ছা, এই যে লাঠি সোটা তরোয়াল নিয়ে মিছিল, যে উগ্রতার প্রদর্শন হচ্ছে, তোমার মনে হয় বাংলার ছাত্রছাত্রীরা, আজকের প্রজন্মের ছেলে মেয়েরা, যাদেরকে চিফ জাস্টিস হচ্ছে ককরোচ বলে দিতে পারে এক কথায়, আর সেই একদিনের মধ্যে তারপর তারা ককরোচ জনতা পার্টি একটা সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন তৈরি করে তার ফলোয়ার বিজেপিরও ওপরে চলে যেতে পারে সোশ্যাল মিডিয়া, যদিও সেই সবটাই সোশ্যাল মিডিয়ায় হচ্ছে, তাও আমি বলছি এই যে রাগ, এই রাগের বিরুদ্ধে কম্প্যাক্ট করতে পারবে। তুমি কি ককরোচ জনতা পার্টিকে সাপোর্ট করো? মানে এদের যা এজেন্ডা বা এটা আমার প্রথম কথা হচ্ছে যে ককরোচ জনতা পার্টি এটি একটি সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন, এটা বোঝা যাচ্ছে। সেই ক্যাম্পেইন কারা করছে? রেগে যাওয়া ভারতবর্ষের যুব প্রজন্মের ছেলে মেয়েরা। মানে এটার সম্পর্কে খারাপ কিছু ভাবার কারণ কি আছে? এটার সম্পর্কে খারাপ কিছু তো তারা ভাববে যারা ভারতবর্ষের যুব সমাজকে ককরোচ মনে করে তাদেরকে পায়ের তলায় পিষতে চায়। আচ্ছা, তারা তো খারাপ ভাববে। তারা খারাপ ভাবছে বলেই যেই না বিজেপির থেকে ফলোয়ারের সংখ্যা বেড়ে গেছে অমনি তাকে রেস্ট্রিক্ট করে দেওয়া হয়েছে। এই যে বলছি না যে বিগ ক্যাপিটাল, বিজেপি তো বিগ ক্যাপিটালদের মানে দালাল বেসিক্যালি। এটা 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 বিজেপির ঘোষিত শ্রেণী ওরিয়েন্টেশন। বিজেপি বড় লোক, শুধু বড় লোকেদের পার্টি শুধু নয়, বিজেপি সেই বিগ ক্যাপিটালিস্টদের পার্টি যারা গোটা দুনিয়া জুড়ে যাদের ডালপালা ছড়ানো আছে এবং যারা ভারতবর্ষের বাজারকে ব্যবহার করতে চায় বিপুল ভাবে নিজেদের মুনাফা তৈরি করবে এবং মুনাফার পাহাড় গড়বার জন্য। এখন সেই বিজেপি যেই মুহূর্তে দেখলো যে এই ককরোচ জনতা পার্টি তারা একটা খুবই একটা বিপুল সমর্থন পাচ্ছে ইত্যাদি, অমনি তাকে হচ্ছে রেস্ট্রিক্ট করে দাও। সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন, তো ওই ক্যাম্পেইনটুকু সহ্য করতে পারছে না। তোমার কি কোথাও মনে হচ্ছে যে এই ককরোচ জনতা পার্টির মধ্যে দিয়ে যে যুব বিস্ফোরণ দেখা যাচ্ছে এটা কার্যত বিজেপিকে আরো নাড়া দিতে পারে? এক দফা নাড়া দিয়েছে বলে অনেক মানুষই বিশ্বাস করছে। এই তো গোটা ভারতবর্ষ জুড়ে এমপ্লয়মেন্টের যে অবস্থা, ভারতবর্ষ জুড়ে হিউম্যান রিসোর্সের যে অবস্থা, এবং এরা পাঁচটা যে এজেন্ডা তুলে ধরেছে সেটা তো লজিক্যাল এজেন্ডা বলে লজিক্যাল এজেন্ডা। আমি তো বারবারই বলছি এইটা ভারতবর্ষের যুব সমাজের ভেতরে পুঞ্জীভূত যে ক্ষোভ, যে রাগ, সেই রাগের একটা প্রতিফলন। এবং সেই রাগের প্রতিফলনটা তুমি যদি অ্যাবজর্ভ না করতে পারো, তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে। আমার বয়সী আমার যন্ত্রণাটা বা আমার বয়সীদের যন্ত্রণাটা তো আমি সব থেকে বেশি অনুভব করতে পারো। কেউ ককরোচ হোক আর কেউ পিঁপড়ে হোক, যদি আমরা ককরোচ বা পিঁপড়েই হয়ে থাকি, আমরা তো মাটিতে চলি, আমরা ভূমিকম্পের আভাসটা আগে পেতে পারি। আচ্ছা আচ্ছা, বিজেপির নেতারা সেই আভাস পাচ্ছে না, কারণ এমনি তাদের মূল মহামতি নেতা সে তো ভারতবর্ষে থাকেই কম। ভারতবর্ষের মানুষকে বিদেশে যাওয়া থেকে আটকাতে বলে, যেতে হবে না বলে পরের দিন বিদেশ চলে যায়। আর দেশের বুকে এমপ্লয়মেন্ট কমতে থাকে, দেশের বুকে দেশের যে ওভারঅল ইকোনমিক গ্রোথ, জবলেস গ্রোথ তৈরি করা হয়েছে। এই জায়গা থেকে ভারতবর্ষকে যদি মানে
ভারতবর্ষের যুব সমাজকে যদি একটা রাস্তা দেখাতে হয়, তাহলে খুব ন্যাচারালি এই রাগটাকে, এই পুঞ্জীভূত ক্ষোভটাকে অ্যাড্রেস করতে হবে। আচ্ছা এটাকে ফাঁকা ছেড়ে দিলে হয় না। আচ্ছা। সেই জায়গা থেকে বহু ছেলে মেয়ে, মানে বাংলাতেও তো এক অবস্থা। বাংলায় 15 বছর ধরে এই রাগটা, এই ক্ষোভটা পুঞ্জীভূত হয়েছে। তার প্রতিফলন হয়েছে এবারে নির্বাচনে। সেটা যেভাবেই হোক, বিজেপি সেই নির্বাচনকে যেভাবেই ম্যানিপুলেট করুক না কেন, মানুষের ভাবনাকে যেভাবেই ম্যানিপুলেট করুক না কেন, কিন্তু তার তো একটা প্রতিফলন হয়েছে। অবশ্যই, হ্যাঁ। আমি ধরে নিলাম যে তৃণমূলকে সরিয়ে মানুষ বলেছে না বিজেপি কে নিয়ে আসবো, সেটাও তো একটা ম্যানুফ্যাকচার, এই কনসেন্টটাও তো ম্যানুফ্যাকচার করানো হয়েছে। বিজেপি সেই কনসেন্টটা ম্যানুফ্যাকচার করাতে পেরেছে। কিন্তু তুমি যদি দেখো বামপন্থীদের মিছিল মিটিং, বিপুল অংশের তরুণ প্রজন্মের ছেলে মেয়েদের ভিড়। কলকান দাস উত্তর মিছিল যদি দেখো, ওখানে দীপশিতার কোনো একটা মিছিলিতে তুমি ছিলে, একটা মিছিলে আমরা এসএফআই থেকে করেছিলাম, বিপুল মিছিল, মিছিলের লেজ দেখা যাচ্ছে না এরকম মিছিল হয়েছে। মীনাক্ষী মুখার্জির উত্তর পাড়াতে বড় অংশের তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা হয়তো ইলেকশন করেছে। তাহলে এইটা 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 একটা ট্রেন্ড এই মুহূর্তে দাঁড়িয়ে, যে তরুণ প্রজন্ম তারা ক্ষেপে আছে। এই ক্ষেপে থাকা তরুণ প্রজন্মকে একটা পজিটিভ ইডিওলজিক্যাল ডিরেকশন দেওয়াটা আমাদের কাজ। আচ্ছা, যদি আমরা না পারি করতে কাজটা, তাহলে বিজেপি এই ক্ষেপে থাকা তরুণ প্রজন্মটাকে একটা হিন্দুত্বের ডিরেকশনে, একটা নিও ফ্যাসিস্ট ডিরেকশনের দিকে নিয়ে যাবে। আচ্ছা। আমরা যদি না পারি, অতএব আমাদের এখন প্রধান ডিউটি হচ্ছে, অ্যাজ কমিউনিস্ট, অ্যাজ লেফটিস্ট, অ্যাজ প্রো লেফট অর্গানাইজেশনস, তাদের প্রত্যেকের, এর বাইরেও যে একটা, যারা সংগঠনের মধ্যে নেই, যারা কোনো কমিউনিস্ট পার্টি করে না, কিন্তু তারা ভাবনায়, চিন্তায় কমিউনিস্ট মতাদর্শ বা বামপন্থী মতাদর্শকে অ্যাডাপ্ট করার মানসিকতা আছে, বা কন্ট্রিবিউট করতে পারে, সেই মতাদর্শকে আরো বেশি শানিত করতে পারে তাদের ভাবনা চিন্তা দিয়ে, সেই সমস্ত মানুষের এখন প্রধান ডিউটি এটাই হওয়া উচিত, যে এই যে ক্ষেপে থাকা তরুণ প্রজন্ম, এই যে ছটফট করতে থাকা তরুণ প্রজন্ম, তাদেরকে একটা নির্দিষ্ট ইডিওলজিক্যাল ডিরেকশন দেওয়া, যে ডিরেকশন এই তরুণ প্রজন্মকে আলোর দিকে নিয়ে যাবে, অন্ধকারের দিকে নয়। আচ্ছা, সেই দায়িত্বটা তোমরা পালন করতে চাইছো? অবশ্যই। বুঝতে পারছি। এই যে ধরো, খুব সিরিয়াস একটা প্রবলেম, এই কারণে তোমাকে জিজ্ঞেস করছি। তুমি ছাত্র নেতা হলেও তো মূল স্রোতেই রয়েছো। গত 10-12 দিনে 4বার তেলের দাম বাড়লো। আশঙ্কা করা হচ্ছে যে আগামী 10-12 দিনে হয়তো আবার বাড়তে পারে। এই সিচুয়েশনটাকে কিভাবে তেলের দাম যে বাড়লো, তুমি যদি সনাতনী হও, কোট আন কোট সনাতনী, তুমি সনাতনী হলে কি পেট্রোল পাম্পে গিয়ে এই ভাই আমি সনাতনী বললে তোমার তেলের দামটা কম দামে তুমি তেল পাবে না? সবার জন্য তো সবার জন্য একই দাম। তাহলে এই যে এই ধরনের সমস্যাগুলো, যেগুলো মানুষের লাইভলিহুডের ক্রাইসিস তৈরি করে, সেটা কিন্তু কোনো একটি ধর্মকে নির্দিষ্ট করে সেই ক্রাইসিস তৈরি হয়, প্রত্যেকের তৈরি হয়। বিজেপি এই ক্রাইসিসটা তৈরি করছে ক্রমাগত, আজকে বলে না, গত 14-15 বছরের, গত 10-12 বছরের যে শাসন বিজেপি দেশ জুড়ে, এই ক্রাইসিসটা তৈরি করা হচ্ছে, এবং এই ক্রাইসিস থেকে মুনাফা পাচ্ছে মাত্র 1% মানুষ। আর এই ক্রাইসিসের জন্য ভুগতে হচ্ছে 99% মানুষকে। এই 99% মানুষকে যদি এক কাট্টা হয়ে যায় না, হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, উঁচু জাত, নিচু জাত, পুরুষ, মহিলা, তৃতীয় লিঙ্গ, এই সমস্ত কিছু ভেদাভেদ ভেঙে যদি এই 99% মানুষ এক হয়ে যেতে পারে, তাহলেই কিন্তু চেকমেট আর কি। আচ্ছা, এখন গোটা ভারতবর্ষ জুড়ে সমস্ত অংশের মানুষের জীবনে এই ক্রাইসিসটা নামিয়ে আনা হচ্ছে। রান্নার গ্যাসের ক্রাইসিস কিছুদিন আগে, পেট্রোল ডিজেলের ক্রাইসিস তৈরি করা হচ্ছে। প্রধানমন্ত্রী বলছে সোনা কিনবেন না। প্রধানমন্ত্রী বলছে বিদেশে বেড়াতে যাবেন না। প্রধানমন্ত্রী বলতে গাড়ি চড়বেন না। অথচ উনি মোটামুটি একটা বিশাল গাড়ির কনভয় নিয়ে ঘুরে বেড়ান, এবং উনি বেশিরভাগ সময় বিদেশেই থাকেন। এখানে বললো যে বিদেশে যেও না, নিজে গিয়ে মেলোডি টফি দিয়ে সেলফি তুলছেন। প্রধানমন্ত্রী না কন্টেন্ট ক্রিয়েটার বোঝা যায়। এখন যাই হোক, কিন্তু ভারতবর্ষকে একটা পজিটিভ ডিরেকশনে নিয়ে যাওয়া, পজিটিভ ইকোনমিক ডিরেকশন, পজিটিভ সোশ্যাল ডিরেকশন, অ্যান্ড পজিটিভ, অবশ্যই পজিটিভ পলিটিক্যাল ডিরেকশন, সেইটা দিতে বিজেপি সরকার ব্যর্থ, এটা স্পষ্ট হয়ে
মানে তুমি মানে সর্ব অর্থে বলছো আর কি, মানে গোটা যা- ভারতবর্ষ গোটা ভারতবর্ষের অ্যাঙ্গেল থেকে বলছি, মানে রাজ্যগুলোর ক্ষেত্রে বলছি যেখানে যেখানে এতদিন তা শাসন একই করেছে। প্রতিফলন হচ্ছে। বুঝতে পেরেছি। মানে এই যে ডবল ইঞ্জিনের মানে কি, হুম। মানে ডবল ইঞ্জিনের মানে তো যে আহ, ওই ইঞ্জিনটা যা যা ভুল করছে এই ইঞ্জিনটাও তাই তাই ভুল করবে ইন আ স্মলার পেরিফেরিয়াল। হুম হুম ওই ইঞ্জিনটা যে যেভাবে মানুষের ওপর দিয়ে চলে যাওয়ার চেষ্টা করছে, পিষে দেওয়ার চেষ্টা করছে, এই ইঞ্জিনটাও মানুষের ওপর মানুষকে পিষে দেওয়ার চেষ্টা করবে ইন আ স্মলার সার্কেল আর কি। বা ওই ইঞ্জিনেরও যেমন স্টিয়ারিংটা বিগ ক্যাপিটালিস্টদের হাতে আছে, হুম। আহ, তেমনি এই ইঞ্জিনেরও স্টিয়ারিংটা বিগ ক্যাপিটালিস্টদের হাতেই থাকবে, শুধু সেই পেরিফেরিটা ছোট হবে। কিন্তু এর তো একটা মাইনাস পয়েন্টও রয়েছে, মানে ধরো তৃণমূল যতদিন ছিল কেন্দ্রের বঞ্চনা বলে পার পেতে পারতো, কিন্তু এখন আর পার পাবে না। এইটা তো একটা মাইনাস এখন আর পয়েন্ট পার কার্যত। পাবে না। হ্যাঁ, মানে ফলে বিক্ষোভের কাছে যদি যদি না হয় ভালো কিছু, তাহলে তো বিক্ষোভের জায়গাও তৈরি হবে আগামী দিনে। হচ্ছে তো এই যে হকার উচ্ছেদ নিয়ে। হুম তুমি যদি দেখো গোটা পশ্চিমবাংলার সমস্ত প্রমিনেন্ট স্টেশনগুলোতে সিআইটিইউ বিক্ষোভ চলছে, হুম আর সমস্ত অংশের হকাররা একজুট হয়েছে। এবং যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে শুধু হকাররা একজুট হয়েছে তা নয়, আম যাত্রী যারা হুম। প্রতিদিনকার যাত্রী হুম। ট্রেনের ইত্যাদি, তারাও হচ্ছে যে একজুট হয়েছে। আমরাও তো ওখানে গিয়ে কথা বলছি যে এই যে হকারদের বাড়ির যে ছেলে মেয়েরা, হুম তাদের লেখাপড়ার কি হবে, তাদের লেখাপড়াটা তো আটকে যাবে। হুম এমনিতেই ড্রপ আউট এত গোটা পশ্চিমবাংলা জুড়ে। হুম আচ্ছা, মুখ্যমন্ত্রী, বাংলার মুখ্যমন্ত্রী সে একটা কথাও বলছে ড্রপ আউটদেরকে কি করে শিক্ষার মূল স্রোতে ফেরাবে সেসব নিয়ে কোনো কথা বলছে না। হুম স্বামী বিবেকানন্দ করে লাফাচ্ছে, কিন্তু স্বামী বিবেকানন্দের নামে যে স্কলারশিপটা আছে পশ্চিমবাংলায়, হুম। সেই স্কলারশিপের ডেটা এন্ট্রি এবং ভেরিফিকেশনের কাজ আটকে আছে। লক্ষ লক্ষ ছাত্রছাত্রী তাদের লেখাপড়াটা চলে স্বামী বিবেকানন্দের নামাঙ্কিত সেই মেরিট কাম মিন স্কলারশিপের ভিত্তিতে। আচ্ছা, সেটা কত টাকা সেটা? 18,000 টাকা আচ্ছা প্রতি বছর আচ্ছা হচ্ছে যে পাওয়া। আচ্ছা সেই টাকা ঢুকছে না মানে ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে। হুম কি বন্দোবস্ত হবে, কিভাবে সেই টাকা পাওয়া যাবে, একটা প্রশ্নের উত্তর কিন্তু পাওয়া যাচ্ছে না মুখ্যমন্ত্রীর কাছ থেকে। আচ্ছা অর্থাৎ বুলডোজারটা একমুখী নয়, বুলডোজারটা ঠিক যেমন একটা মানে যে বুলডোজারটা রাস্তা দিয়ে দেখতে পাচ্ছি আমরা, বিজেপির পতাকা লাগানো বুলডোজার রাস্তা দিয়ে গিয়ে হঠাৎ করে ঝুপড়ি ভেঙে দিচ্ছে, কি একটা দোকান ভেঙে দিচ্ছে হকারের, হুম ওইটা যেমন একটা বুলডোজার, তার থেকেও বড় অদৃশ্য বেশ কিছু বুলডোজার, ইকোনমিক বুলডোজার, কালচারাল বুলডোজার, হুম সেইটা চালানো হচ্ছে এবং চালানো হবে, এটা আমরা বুঝতে পারছি। আমরা প্রস্তুত আছি হুম এই বুলডোজারকে প্রতিহত করতে, কারণ ইতিহাসের পাতায় এটা জলজল করছে। এই ধরনের নিও ফ্যাসিস্ট বুলডোজার যতবার সভ্যতার উপর দিয়ে যাওয়ার চেষ্টা হয়েছে, ততবার বামপন্থীরা তারা দাঁড়িয়ে থেকে এই বুলডোজার। একটা 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমায় করবো, এটাই শেষ প্রশ্ন আমার, সেটা হচ্ছে যে তোমরা বন্ধ হয়ে যাওয়া স্কুল নতুন করে খোলার একটা আন্দোলন তোমরা চালাচ্ছ, বেশ কিছুদিন হলে চালাচ্ছ। তোমরা কত স্কুল খুলতে পেরেছো, বা কোথায় কোথায় সমস্যা সেটাকে অ্যারেস্ট করতে পেরেছো? হ্যাঁ, একাধিক জায়গায়। আহ, এক তো হচ্ছে যে গোটা পশ্চিমবাংলা জুড়ে প্রায় 13 থেকে 14,000 স্কুল বন্ধ এই আচ্ছা মুহূর্তে। আচ্ছা, ওটা 8,000 নয়, সংখ্যাটা 8,000 বেড়েছে। নয়, সংখ্যাটা আসলে 13 থেকে 14 আছে। আচ্ছা। ওটা 8,000টা সরকারি সংখ্যা। আচ্ছা যদি একটু গ্রামাঞ্চলে ঘুরে ঘুরে দেখো তাহলে সেই সংখ্যাটা আসলে 13 থেকে 14,000 স্কুল বন্ধ পশ্চিমবাংলার। আচ্ছা। এখন সেই স্কুল খোলার লড়াইটাকে সামনে রেখে আমরা স্কুল বাঁচাও মূল বাঁচাও আন্দোলন শুরু করি। এই আন্দোলনের ফলে যেটা হয়েছে, এই 13-14 হাজারের ব্যাপারটাকে রেস্ট্রিক্ট করা গেছে। আচ্ছা। নইলে এই কদিনে হয়তো সংখ্যাটা 20,000 পার হয়ে যেত। বহু স্কুল যেগুলো প্রায় বন্ধের মুখে চলে গেছিল সেগুলো গিয়ে আমরা রিভাইভ করার চেষ্টা করি। এরকম কত এলাকার স্কুল আছে, মানে সংখ্যাটা বলা সম্ভব তোমাদের পক্ষে? অসংখ্য, মানে এক্সাক্ট ফিগার আমি বলতে পারবো না, কিন্তু অসংখ্য স্কুল এরকম যে স্কুলগুলোতে আমরা পৌঁছেছি, হুম পৌঁছে আমরা কথা বলেছি, হুম স্কুলে গিয়ে দেখতে পেয়েছি একজন মাত্র টিচার, হুম হুম 40 জন মতো স্টুডেন্ট। হুম গ্রামে ঘুরে বেরিয়েছি দিনরাত, হুম বাবা মায়েদের সাথে কথা বলেছি, স্কুলে পাঠানোর বিষয়ে তাদেরকে চেষ্টা করেছি, তাদেরকে মানে কনভিন্স করার। তারা তারপরে খবর নিয়ে জেনেছি স্কুলটায় 40-এর জায়গায় 60 জন যাচ্ছে। আচ্ছা, স্কুলটা রান করা যাও, মানে ফলো আপে আছো তোমরা। কিন্তু প্রবলেম হচ্ছে টিচারটা তো আমরা রিক্রুট করতে পারবো না, ঘটনা ওটা তো সরকারের কাজ। আচ্ছা, এই সরকার একটা কথাও বললো, নতুন সরকার তৈরি হওয়ার পরে এখনো পর্যন্ত একটা কথাও বলছে না স্কুলগুলোকে কিভাবে রিভাইভ করা হবে। কম্পোজিট গ্রান্টের টাকা, কম্পোজিট গ্রান্টের টাকা কেন্দ্রের সরকারের পাঠানোর কথা 60%, রাজ্যের সরকারের দেওয়ার কথা 40%। 3 বছর ধরে সেই টাকা স্কুলে দেওয়া হয়।
মানবাজারের একটি স্কুল, মানবাজার রাধা মাধব ইনস্টিটিউশন, হুম। পুরুলিয়ার সব থেকে পুরনো স্কুল। পুরুলিয়ার জেলা স্কুল হচ্ছে পুরুলিয়ার সব থেকে পুরনো সরকারি স্কুল, আর এটা হচ্ছে সরকারি অনুদান প্রাপ্ত স্কুল হিসেবে পুরুলিয়া জেলার সব থেকে পুরনো স্কুল হুম। মানবাজারে। হুম। স্কুল ক্লাস চলাকালীন ওপর থেকে সিলিং ফ্যান খুলে পড়ে গেছে, কোনো মেনটেনেন্স নেই, কিচ্ছু নেই। এই মেনটেনেন্সের টাকাটা আসে হচ্ছে কম্পোজিট গ্রান্টের টাকা থেকে, এই টাকা বন্ধ করে রেখে দিয়েছে। আচ্ছা, নতুন সরকার তৈরি হওয়ার পরে না কেন্দ্র না রাজ্য একটা খাতেও কম্পোজিট গ্রান্টের টাকা কবে পাবে স্কুলগুলো বলেছে? বলেনি। তো এইগুলোকে পাশ কাটিয়ে চলে যাওয়া হচ্ছে, এবং এইগুলো যে আমরা বলবো, আমরা যে স্ট্রাইক করব, কার ওপর স্ট্রাইক করব, কাকে গিয়ে বলবো? কোনো শিক্ষামন্ত্রী নেই যাচ্ছে। অতএব এইটা যদি বিলম্ব হতে থাকে, আমরা আশঙ্কা করছি আরো বহু কয়েক হাজার স্কুল হচ্ছে বাংলার মাটিতে বন্ধ হয়ে যাবে। আমরা দীর্ঘদিন আগের সরকারকেও বলেছিলাম স্পেশাল স্টিমুলাস প্যাকেজ, শিক্ষার জন্য আলাদা, সরকারি শিক্ষার জন্য আলাদা করে আর্থিক বরাদ্দ। এই সরকার তো শুরুতেই দেখছি শুভেন্দু অধিকারী কোন একটা প্রোগ্রামে কৃতি ছাত্রছাত্রীদের সরকারি সংবর্ধনার প্রোগ্রামে গিয়ে বলে আসছে যে প্রাইভেট এডুকেশনকে আমরা প্রমোট করব। আচ্ছা। মানে ফুটন্ত কড়াই থেকে জ্বলন্ত উনুনে পড়লাম। এরাও আগে প্রাইভেট এডুকেশনটাকেই ওই মডেল স্কুল, যে মডেল স্কুলের টাকা অভিষেকের ব্যাংক অ্যাকাউন্টে যেত, সেই মডেলটাকে তৈরি করেছিল। এরা তো আরো সাংঘাতিক প্রাইভেট এডুকেশনের দিকে নিয়ে যাচ্ছে। মহারাষ্ট্র কি জায়গায় আছে লেখাপড়া, উত্তরপ্রদেশ কোন জায়গায় আছে লেখাপড়া, কলেজ স্কুল ফাঁকা সব উত্তরপ্রদেশে। মধ্যপ্রদেশে একটি ইউনিভার্সিটির 70% শিক্ষকের সিট ফাঁকা। আর পশ্চিমবাংলায় কলকাতা বিশ্ববিদ্যালয়, এশিয়ার সব থেকে বড় বিশ্ববিদ্যালয়, সবচেয়ে মানে পুরনো বিশ্ববিদ্যালয়, প্রাচীন, হ্যাঁ। সেই কলকাতা বিশ্ববিদ্যালয়তে প্রায় 40% শিক্ষক অধ্যাপকদের সিট ফাঁকা। তাহলে এই 40% ফাঁকা সিটটাকে এবার 70% ফাঁকা সিটের দিকে নিয়ে যাবে বিজেপির সরকার। এই আশঙ্কাগুলো থেকে যাচ্ছে।